বিশ্ব রাজনীতি কি শুধু আমেরিকা বনাম চীন? এশিয়ার প্রতিটি দেশকে কি ওয়াশিংটন অথবা বেইজিং, এই দুই শিবিরের মধ্যে একটিকে বেছে নিতেই হবে? ভারতের উত্তর হয়তো সম্ভবত না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর সেই বার্তাই দিচ্ছে। ভারত আমেরিকার আনুষ্ঠানিক সামরিক মিত্র হতে চাইছে না, আবার এশিয়ার চীনের একক আধিপত্য মেনে নিতে প্রস্তুত নয়। দিল্লির লক্ষ্য আরও বড়। অন্যদের তৈরি করা ক্ষমতার খেলায় শুধু ভারসাম্য রক্ষা নয়, খেলার নিয়মও তৈরিতে অংশ নেওয়া ভারতের এখন মূল লক্ষ্য। আল জাজিরার একটি মতামতধর্মী বিশ্লেষণে একেই বলা হয়েছে ভারতের ব্যালেন্সিং পাওয়ার থেকে শেপিং পাওয়ার হয়ে ওঠা। কিন্তু ভারত কি সত্যি সেই জায়গায় পৌঁছে গেছে? ব্যালেন্সিং পাওয়ার কি করে? সে দুই বৃহৎ শক্তির মধ্যে নিজের স্বার্থ অনুযায়ী দূরত্ব বজায় রাখে। কখনো আমেরিকার কাছে যায়, কখনো রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখে, আবার প্রয়োজন হলে চীনের সঙ্গেও আলোচনা করে। কিন্তু শেপিং পাওয়ার শুধু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় না, সে নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি এবং কূটনীতির নতুন কাঠামো তৈরিতেও সক্রিয় ভূমিকা নেয়। মোদির 3 দেশের সফরকে আলাদা আলাদা দ্বিপাক্ষীয় সফর হিসাবে দেখলে পুরো ছবিটা বোঝা যাবে না। মানচিত্রে দেখলে সফরটির একটি পরিষ্কার কৌশলগত রেখা দেখা যায়। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার, অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর নিউজিল্যান্ড ভারতের উপস্থিতিকে আরও গভীরে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিয়ে যায়। সফরটি 6 থেকে 11 জুলাইয়ের জন্য নির্ধারিত 3 দেশের ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ। প্রথমে ইন্দোনেশিয়া। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহের চুক্তি হয়েছে। ইন্দোনেশিয়া, ফিলিপিন ও ভিয়েতনামের পর এই ক্ষেপণাস্ত্রের তৃতীয় বিদেশি ক্রেতা। এটি শুধু অস্ত্রের বিক্রির ব্যবসা নয়। ইন্দোনেশিয়া ভারত ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত। তার কাছেই দক্ষিণ চীন সাগরের উত্তেজনাপূর্ণ জলসীমা। সেখানে ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবসা পৌঁছানোর অর্থ দিল্লি এখন শুধু নিজের সীমান্ত রক্ষা করছে না, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতাও তৈরিতে অংশ নিচ্ছে। একসময় ভারত বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক হিসেবেই পরিচিত ছিল। এখন সেই ভারত নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তিকে কূটনৈতিক প্রভাব তৈরির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। প্রশ্ন হলো, ব্রহ্মোস কি শুধু একটি ক্ষেপণাস্ত্র, নাকি দক্ষিণ চীন সাগরে ভারতের রাজনৈতিক উপস্থিতির নতুন প্রতীক? এরপর অস্ট্রেলিয়া। 1998 সালের ভারতীয় পরমাণু পরীক্ষার পর অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই সম্পর্ক এখন একেবারে ভিন্ন জায়গায় পৌঁছেছে। মোদির সফরে অস্ট্রেলিয়া শান্তিপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের ইউরেনিয়াম রপ্তানির প্রশাসনিক পথ খুলে দিয়েছে। ভারত 2047 সালের মধ্যে তার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 100 গিগাওয়াট নিয়ে যেতে চায়। এই লক্ষ্য অর্জনে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম গুরুত্বপূর্ণ হতে পারে। দুই দেশ সামুদ্রিক নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ, গ্রিন হাইড্রোজেন ও বিনিয়োগ সহযোগিতাও বাড়াচ্ছে। অস্ট্রেলিয়ারও স্বার্থ রয়েছে এখানে। দেশটি চীনের ওপর অতিরিক্ত বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে ভারতকে বড় বাজার ও কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চাইছে। অর্থাৎ সম্পর্কটি শুধু চীন বিরোধী জোট নয়, এর সঙ্গে রয়েছে জ্বালানি, প্রযুক্তি, খনিজ এবং ভবিষ্যতের শিল্প সরবরাহ ব্যবস্থার প্রথম প্রশ্ন। যে ভারতকে একসময় পরমাণু ব্যবস্থার বাইরে রাখা হয়েছিল, এখন সেই ভারতের জ্বালানি নিরাপত্তায় অংশীদার হতে চলেছে অস্ট্রেলিয়া। এই পরিবর্তনই ভারতের ক্রমবর্ধমান কৌশলগত গ্রহণযোগ্যতার বড় উদাহরণ হয়তো। সফরের শেষ গন্তব্য নিউজিল্যান্ড। দেশটি সামরিক বা অর্থনৈতিক শক্তিতে অস্ট্রেলিয়ার সমপর্যায়ে নয়, তবু সফরের প্রতীকই গুরুত্বপূর্ণ রয়েছে। এটি ছিল মোদির প্রথম আনুষ্ঠানিক নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা। এর মাধ্যমে দিল্লি দেখাতে চাইছে ভারতের কৌশলগত দিগন্ত শুধু ভারত মহাসাগর বা দক্ষিণ পূর্ব এশিয়ায় থেমে নেই, তা দক্ষিণ প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। বাণিজ্য, শিল্প, প্রবাসী ভারতীয় এবং সামুদ্রিক সহযোগিতা সব মিলিয়ে নিউজিল্যান্ড ভারতের বৃহত্তর প্যাসিফিক আউটরিচের একটি অংশ। অর্থাৎ ছোট অংশীদারদের সঙ্গে সম্পর্ক এখন দিল্লির কাছে বড় শক্তির সঙ্গে সম্পর্কের মতোই একইভাবে গুরুত্বপূর্ণ। এখানেই ভারতের কৌশল অন্য দেশগুলোর থেকে খানিক আলাদা। ভারত কোয়াডে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করে, কিন্তু ন্যাটোর মতো কোনো সামরিক জোটে যোগ দেয় না। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানির সম্পর্ক বজায় রাখে। ব্রিক্সে চীনের সঙ্গে তারা আলোচনায় বসে, আবার সীমান্ত বাণিজ্য ও ভারত মহাসাগরে চীনের প্রভাব মোকাবিলাও করে। এই নীতিকে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা। ভারতের বক্তব্য যেন খানিকটা এরকম: আমরা আমেরিকার সহযোগী হতে পারি, কিন্তু অনুগত মিত্র নই। আমরা চীনের সঙ্গে কথা বলতে পারি, কিন্তু তার আঞ্চলিক আধিপত্য মেনে নেব না। এটি
ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক শক্তি কি, নাকি এটি কঠিন সময়ে স্পষ্ট পক্ষ না নেওয়ার সুবিধাবাদী কৌশল? তবে বড় প্রশ্ন এখানেই, একটি ব্রহ্মস চুক্তি, একটি ইউরেনিয়াম সমঝোতা এবং কয়েকটি সফল বিদেশ সফর কি ভারতকে শেপিং পাওয়ার বানিয়ে দেয়? পুরোপুরি নয়। খেলার নিয়ম তৈরি করতে হলে ভারতের প্রয়োজন বেশ কয়েকটি জিনিস: আরও শক্তিশালী উৎপাদন ব্যবস্থা, বিশ্বমানের প্রযুক্তি, নির্ভরযোগ্য প্রতিরক্ষা রপ্তানি, স্থিতিশীল অর্থনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের আস্থা। দক্ষিণ এশিয়ার প্রতিবেশীরা যদি ভারতকে সহযোগী নয় আধিপত্যবাদী শক্তি হিসাবে দেখে, তাহলে বৃহত্তর এশিয়ার নেতৃত্বে দাবি দুর্বল হয়ে পড়বে। চীনের অর্থনৈতিক সামর্থ্য এখনও ভারতের তুলনায় অনেক বড়। আমেরিকার সামরিক ও প্রযুক্তিগত ক্ষমতাও ভারতের নাগালের একেবারে বাইরে। তাই ভারত এখনই আমেরিকা বা চীনের সমান তৃতীয় সুপার পাওয়ার হয়ে উঠবে না, এমন দাবি হয়তো অতিরঞ্জিত হবে। কিন্তু ভারত এমন একটি স্বাধীন কেন্দ্র হয়ে উঠছে যাকে বাদ দিয়ে এশিয়ার বড় সিদ্ধান্ত নেওয়া ক্রমেই কঠিন হচ্ছে হয়তো। এই যুক্তি উপেক্ষা করাও কিন্তু খানিক অসম্ভব। মোদির 3 দেশের সফরের আসল বার্তা তাই কোনো একটি চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। ইন্দোনেশিয়া ভারত অস্ত্র ও নিরাপত্তার অংশীদার, অস্ট্রেলিয়া জ্বালানি, খনিজ ও সামুদ্রিক সহযোগিতার কেন্দ্র, আর নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের দিকে বিস্তৃত একটি নতুন কূটনৈতিক উপস্থিতি। নতুন এশিয়ার ভারতে আর শুধু আমেরিকা ও চীনের চালের প্রতিক্রিয়া জানতে চায় না, নিজেই চাল দিতে চায়। তবে আকাঙ্ক্ষা এবং সক্ষমতা এক বিষয় নয়। দর্শকদের কাছে শেষ প্রশ্ন: ভারত কি সত্যিই এশিয়ার তৃতীয় শক্তি হয়ে উঠছে, নাকি এটি মোদির সফল কূটনৈতিক প্রদর্শন, যাকে বাস্তব শক্তিতে পরিণত করার পরীক্ষা এখনও অনেক বাকি? একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, হয়তো ভারত এখন আর শুধু অন্যদের তৈরি টেবিলে বসতে চায় না, দিল্লি এবার সেই টেবিলের নকশাও বদলে দিতে চায় নিজেদের মতো করে। কিন্তু এর সাথে সাথে বেশ কিছু প্রশ্নও থেকে যাচ্ছে, যেই প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। আপনারা এই বিষয়কে কেন্দ্র করে কি ভাবছেন সেইগুলো জানার পরে, তাই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এবং এই ধরনের আরও প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ পড়তে আমাদের ওয়েবসাইট banglasphere.com আপনি ভিজিট করে দেখতে পারেন। তাছাড়া আমাদের এই চ্যানেল দ্য বাংলা স্ফিয়ারকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে বাংলা স্ফিয়ার পেজটিকে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং প্রশ্ন করতে থাকুন, কারণ সেটা সব থেকে দরকার। ধন্যবাদ।